আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও তাদের মোকাবেলা করার মতো প্রস্তুতি আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী। তামজিদ সুমনের রিপোর্ট। 2013 সালে এক রিটের পর জামাতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের অক্টোবরের শেষের দিকে নির্বাচন কমিশন জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ফলে এতদিন জামাতে ইসলামী দল হিসেবে কোনো নির্বাচনে অংশ নিতে না পারলেও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ছিল না। তবে গেল সোমবার জামাতকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর 3 দিনের মাথায় বাস্তবায়ন হলো সেই সিদ্ধান্ত। প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিষিদ্ধ হলো জামায়াতের রাজনীতি। এখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও তাদের মোকাবেলা করার মতো প্রস্তুতি আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জামাত নিষিদ্ধকরণ এইটা ফাইল সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রজ্ঞাপনটা যেটা জারি করার সেইটা আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে অলরেডি চলে গিয়েছে জায়গা মতো। আমরা মুক্তিযুদ্ধকের এই দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই 71 থেকে যুদ্ধ করতেছি। কাজেই এইগুলোই আমাদের সক্ষমতা অনেক আছে। এর আগে আইনমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী আইনের 2009-এর 18-1 ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট সেইখানেও আমরা সংশোধন করার ব্যবস্থা করেছি এবং এই ব্যান করার পরেও তাকে আপনার সাজা দেওয়া যাবে না এমনটি নয়, কিন্তু কথা হচ্ছে ব্যান যেহেতু হয়ে গেছে হয়তো ব্যান করার ব্যাপারটা সাজার মধ্যে আর আসবে। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। গণহারে গ্রেপ্তার প্রসঙ্গে মন্ত্রী এইচএসসি পরীক্ষার্থী ও মাইনরদের জামিন দেওয়ার ক্ষেত্রে সরকারি আইনজীবীদেরকে স্ব-উদ্যোগী হওয়ার অনুরোধ জানান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। যেখানে তিনি নিজেই স্বজন হারানোর ব্যথা বয়ে বেড়াচ্ছেন, সেখানে তিনি ক্ষমতায় থেকে কারো জীবন নেবেন তা কোনোভাবেই হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের মাস অগাস্টের প্রথম দিন কৃষক লীগের অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। শতভাগ দাবি মানার পরও কার স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়া হলো তা জানতে তদন্ত করা হবে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। শোকের মাস আগস্টের প্রথম দিন বাংলাদেশ কৃষক লীগ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ প্রথমে কোনো বল প্রয়োগ করেনি। তারপরও কেন এবং কার স্বার্থে এই সহিংস ঘটনা ঘটানো হলো সেই প্রশ্নও রাখেন তিনি। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে, কেন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব, সেটা তো কখনো হতে পারে না। কারণ আমি তো সবকিছু হারিয়েছি। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ধর্মান্ধতা নিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশে বেড়ে উঠেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জামাত শিবিরের কেউই আঘাতপ্রাপ্ত হননি। ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ শিক্ষার্থী ও রাস্তার খেটে খাওয়া মানুষ। সবাই কষ্ট করে দেশ গড়বে, আর একটি গোষ্ঠী তা নষ্ট করবে, তা হতে দেয়া হবে না বলেও জানান তিনি। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় একের পর এক ধ্বংস, আগুন দিয়ে পোড়ানো। জামাতে ইসলামী এবং শিবির এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। যে কোনো প্রতিকূল পরিবেশে আওয়ামী লীগের সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জামাত শিবির তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রো গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি কথা বলেন। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নূর এলাহি মিনা জানান, প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। এই সময় ইটালির রাষ্ট্রদূত জনগণের সম্পদ ধ্বংস এবং জীবনহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ইটালির রাষ্ট্রদূতের সঙ্গে আলাপে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা এবং তাদের যথাযথ চিকিৎসা দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বঙ্গভবনের সিংহপুকুরে রুই, কাতলা, মৃগেল, কালবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, গুলশা ও চিংড়ির বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে 30 জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক 6 শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে গোয়েন্দা কার্যালয়ে পরিবারের জিম্মায় তাদের মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়। শিক্ষার্থীরা ডিবিতে 32 ঘন্টা অনশনে ছিলেন বলে জানিয়েছেন সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম। তাদের নিরাপত্তার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল বলে জানানো হয়েছিল গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। আপিল শাহরিয়ারের রিপোর্ট। অবশেষে ছেড়ে দেয়া হলো ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী 6 শিক্ষার্থীকে। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে পাঠানো হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। দুপুরের দিকে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের জিম্মায় শিক্ষার্থীদের মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়। এর আগে প্রায় 32 ঘন্টা 6 শিক্ষার্থী অনশনে ছিলেন বলে জানিয়েছেন এক সমন্বয়ক নাহিদের বাবা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে 3 জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। পরদিন সন্ধ্যায় নিরাপত্তার কারণ দেখিয়েই সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। আর রোববার ভোরে মিরপুরে এক আত্মীয়র বাসা থেকে আনা হয় নুসরাত তাবাসসুমকে। ডিবি কার্যালয় থেকেই রোববার এক বিবৃতিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। গোয়েন্দা কার্যালয় থেকে এমন বিবৃতি নিয়ে আলোচনা হয় বিভিন্ন মহলে। পরদিন 6 শিক্ষার্থীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হাইকোর্টে রিটও করেছিলেন কয়েকজন আইনজীবী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থী হত্যার গ্রহণযোগ্য বিচার এবং গণগ্রেফতার বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চলচ্চিত্র এবং নাটকের বিভিন্ন স্তরের শিল্পীরা। রাজধানীর ফার্মগেটে সকালে মিছিলের মাধ্যমে এই বিক্ষোভের শুরু হয়। নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, পরিচালক অমিতাভ রেজা, টিভি অভিনেতা মোশাররফ করিম, চলচ্চিত্র নায়ক সিয়াম, নায়িকা বাঁধন, মিথিলা সহ অসংখ্য মডেল এবং চলচ্চিত্র কলাকুশলী এতে অংশ নেন। বক্তারা বলেন, ছাত্রদের ওপর এমন নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ড কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। এ কারণে তারা মাঠে নেমেছেন। তাদের দাবি, ছাত্রদের এমন দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকা সহজ নয়। শিল্পীদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী ব্লক রেড দিয়ে যেভাবে ছাত্রদের গ্রেফতার করছে তা কোনোভাবেই সভ্য সমাজে হতে পারে না। আগামীকাল আবহনী মাঠের পাশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। কত প্রাণ গেছে এবং যে প্রাণগুলো গেছে তার মধ্যে শিশুরাও রয়েছে। এই বেদনা প্রকাশ করার ভাষা আমাদের নেই। ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমরা রক্ত দেখতে চাই না, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। আমাদের সাথে আজকে এসে নেগোশিয়েট করেছে ভদ্রভাবে, আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে। না
শিশুদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এইটা একটা ভালো দিক। আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন। এটা খুব দুঃখজনক যেটা হয়েছে। আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক। শীর্ষস্থানীয় শিল্পী যারা বাংলাদেশে একটা ভূমিকা রাখে তারা কিন্তু এখনো অনেকেই নিশ্চুপ, কিন্তু নতুন প্রজন্ম সেটাকে মানেনি। কোটা আন্দোলনের সময় সৃষ্ট সহিংসতায় রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ভবনে হামলার প্রতিবাদ জানিয়েছেন অভিনয় শিল্পীরা। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা ব্যানারে তারা প্রতিবাদ জানান। প্রতিবাদে শিল্পীরা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে মুছে দিতেই পরিকল্পিতভাবে বিটিভিতে হামলা করা হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবনে যান শিল্পীরা। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। এতে অংশ নেন চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অরুণা বিশ্বাস, শমিকা ইসা সহ আরও অনেকে। সংহতি প্রকাশের পর একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শিল্পীদের কর্মসূচি শেষ হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাত হত্যাযজ্ঞ চালিয়েছে এবং প্রতিটি হত্যাকাণ্ডের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়নি, বরং যারা দেশকে অশান্ত করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে নিরুপায় হয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান কাদের। ডক্টর ইউনূস বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যে আহ্বান জানিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও অভিযোগ করেন তিনি। এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। তারেক রহমান লন্ডনে বসে উস্কানি দিয়ে যাচ্ছে, নির্দেশনা দিয়ে যাচ্ছে। সেই নির্দেশনা নীল নকশা অনুযায়ী বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির এবং তাদের জঙ্গি গোষ্ঠী ভয়াবহ ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড চালিয়েছে। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের অব্যাহত বাধা, গুলি, দমন, নিপীড়ন, গ্রেফতার, নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব। বলেন, অবৈধ সরকার ক্ষমতায় টিকিয়ে রাখতে গণহত্যা চালিয়ে বর্বর শাসন কায়েমের পরিকল্পনা হাতে নিয়েছে। এদেশের ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। গণতন্ত্র হত্যাকারী, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিপন্নকারী সরকার স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণহত্যা ও নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়েছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী সেলফ ডিফেন্সের ক্ষেত্রে গুলি করেছে বলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অবহিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে রাজধানীর ইস্কাটনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘের প্রতিনিধি সহ 23 দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জানান, প্রাণহানির বিষয়ে উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতগণ উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তাদের সহিংসতার বিভিন্ন ফুটেজ দেখানো হয়। অবহিত করা হয়, শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে তৃতীয় কোনো পক্ষ সহিংসতার ঘটনা ঘটিয়েছে। সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে টেকনিক্যাল সাপোর্ট দিতে জাতিসংঘ সহ বেশ কয়েকটি উন্নয়ন সহযোগী দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানান সচিব। লেটেস্ট যে সমস্ত আপডেটস আছে সেইগুলা তাদেরকে আমরা আজকে তুলে ধরেছি। বিশেষ করে আমাদের র্যাবের ব্যাপারে কিছু ভিডিও আছে যেগুলো নাকি প্রমাণ করে যে র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। বিটিভিতে কীরকম ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেসে তারা প্রথমে কিছু ব্ল্যাঙ্ক ফায়ার করেছিল এবং পরে ফায়ার করতে বাধ্য হয়েছিল। তো এই জিনিসগুলোতে অনেক কিছু
এক্সপ্লেন করা যায় না, আই উড সে যে মিস্টিরিয়াস সার্কামস্ট্যান্সেস, তো সেগুলো আমরা তাদেরকে দেখেছি। কমিশনের কাজের সহায়তার জন্য আলাপ আলোচনা হয়েছে এবং তারাও দু একজন আগ্রহ দেখিয়েছে যে তাদের দেশের যেই এক্সপার্টিসগুলো আছে সেগুলো এখন তারাও কনসাল্ট করবে। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সারা দেশে মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা তদন্তে গঠিত 1 সদস্যের বিচার বিভাগীয় কমিশনকে 3 সদস্যে উন্নীত করা হয়েছে। বাড়ানো হয়েছে কার্যপরিধি। সুপ্রিম কোর্টের বিচারপতি দিলিরুজ্জামানকে সভাপতি করে গঠিত কমিশনের অপর 2 সদস্য হলেন বিচারপতি এম জাহিদ সরওয়ার এবং বিচারপতি শওকত আলী চৌধুরী। বিকেলে সুপ্রিম কোর্টের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তদন্ত কমিশনের সভাপতি। বলেন, নতুন কমিশন গত 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত ঢাকাসহ সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত মৃত্যু, নাশকতা ও অন্যান্য অপরাধের বিষয়ে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে কাজ করবে। 3 সদস্যের এই কমিশন আগামী 4 অগাস্ট রংপুরের ঘটনার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করবে। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ সহ আরও 5 ব্যক্তির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিষয়ে নগরীর সার্কিট হাউসে 7 অগাস্ট পর্যন্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হবে। 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং 11 আগস্ট থেকে নতুন রুটিনে পরীক্ষা শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এর আগে 3 ধাপে 1 আগস্ট পর্যন্ত 8টি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষাগুলো স্থগিত করা হয় বলে জানানো হয়েছে। 11 আগস্টের পর স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এর আগে প্রথমে 18 জুলাই, তারপর 21, 23 ও 25 জুলাই এবং সবশেষ 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী এবং ভুলবশত কাউকে আটক করা হয়ে থাকলে দ্রুত জামিনের ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে একথা বলেন তিনি। প্রসিকিউশনকে আমি নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা ফরওয়ার্ডিং যেগুলি হবে সেইগুলি দেখে যারা এটা ঘটনার সাথে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা আপনার মাইনর, এদেরকে যেন বেল দিয়ে দেওয়ার ব্যাপারে, জামিন দেওয়ার ব্যাপারে প্রসিকিউশনই আপনার উদ্যোগী হয়ে তাদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করেন। সঠিকভাবে চিহ্নিত না করে সবাইকে ঢালাওভাবে জামাত শিবিরের তকমা দেওয়া যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আলী খান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে শাস্তি নিশ্চিত করা হবে। এজন্য প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে এবং প্রকৃত দোষীদেরই শাস্তির আওতায় আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। কোনো সাধারণ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। সময়কে থামিয়ে পেছনে ফিরতে পারলে প্রতিটি মৃত্যুকে সরকার ঠেকিয়ে দিত বলেও মন্তব্য করেন তিনি। এবং তারা জামাত এবং শিবিরের ইনফিল্ট্রেশন আছে, এটাও যেমন সত্যি, এবং তাদেরকেই আইডেন্টিফাই করে বলতে হবে। কিন্তু আমি এটা মনে করি না যে সাধারণ শিক্ষার্থী যারা তাদের আবেগ থেকে আন্দোলনে এসেছে তারা সবাই ওই পক্ষের, এরকম এটাকে আমি বিশ্বাস করি না, আমি মনে করি। কাজে ঢালাওভাবে সবাইকে এই ধরনের ব্র্যান্ড করা, এটাকে আমি যৌক্তিকও মনে করি না, ন্যায্যও মনে করি না। গ্রাহকদের কেনা ইন্টারনেট ডেটা এবং টক টাইমের মেয়াদ আনলিমিটেড করার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে সচিবালয়ে একথা বলেন তিনি। আমাদের এই 7 লক্ষ ফ্রিল্যান্সার ভাই বোনেরা তারা আউটসোর্সিংয়ের ওপরে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সাররাও যাতে একটা ইনসেন্টিভ পায়, সেটা আমাদের প্রস্তাব আমরা দিয়েছি। আমরা আশা করছি এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা খুব ইতিবাচক আমরা সাড়া পাবো। কোনো ডেটার যাতে মেয়াদটা না থাকে সেটাও কিন্তু আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে নির্দেশনা দিয়েছি, এবং এটা যদি তারা এখন না শুনতে চায় তাহলে হয়তো আমরা তাদেরকে বাধ্য করতে বাধ্য হব।
সাম্প্রতিক কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যা, অগ্নিসংযোগ ও নাশকতার নির্মোহ তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে সংগঠনটির নেতারা এই দাবি জানান। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে তৃতীয় পক্ষ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে অভিযোগ করে সংস্কৃতিকর্মীরা বলেন, আরও দক্ষতার সঙ্গে সরকারের পরিস্থিতি মোকাবেলা করা উচিত ছিল। দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে স্বাভাবিক জীবনযাত্রার পরিবেশ তৈরির আহ্বানও জানান তারা। উপস্থিত হবে ২৪ বছর ধরে কন্ডেম সেলে থাকা শরীফা বেগমের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে তাকে দ্রুত কন্ডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই রায় দেন। ফাঁসির দিন গুণে এক নারীর ২৪ বছর শিরোনামে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রধান বিচারপতির উদ্যোগে শরীফার আপিল শুনানির জন্য কার্যতালিকায় আসে। প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর আগে হত্যা মামলায় শরীফা বেগম যখন কারাগারে যান তখন তার মেয়ে সুচি আক্তারের বয়স ৩ মাস। কারাগারে যাওয়ার ২ বছর পর তার মৃত্যুদণ্ডের রায় হয়। ঢাকা জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করেছে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স। রাজধানীর সোনারগাঁও হোটেলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান এর উদ্বোধন করেন। জেট ফুয়েলের দাম বেশি হওয়ায় বিমান ভাড়া বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এসব সমস্যার সমাধানে কাজ করছে সরকার। প্রতিদিন ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে ৪৩৬ আসনের এয়ারবাস দিয়ে সরাসরি জেদ্দায় ফ্লাইট পরিচালনা করবে। ন্যূনতম ভাড়া ৯০,৭১৮ টাকা এবং ওয়ান ওয়ে ৫৩,১৮৯ টাকা। মদিনা ও রিয়াদে পর্যায়ক্রমে ফ্লাইট চালুর কথা জানান ইউএস বাংলার কর্মকর্তারা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।